জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল। দ্রুত নির্বাচন হলে দূর হবে সংকট। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। শিগগিরই নির্বাচনী রোড ম্যাপ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত সিলেটে সিইসি। শতাধিক পণ্যের শুল্ক ভ্যাট বাড়ানোয় রাজনৈতিক দল ও নাগরিক কমিটির উদ্বেগ। সাধারণ মানুষের ওপর চাপ বাড়ার শঙ্কা, পুনর্বিবেচনার আহ্বান। এবং চট্টগ্রাম ইপিজেডে পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ২টি কারখানা বন্ধ ঘোষণা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এবি পার্টির প্রথম কাউন্সিল অধিবেশনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এদিন কাউন্সিলরদের ভোটে দলটির চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু। আরও জানাবেন জাওয়াদ মাহমুদ। জন আকাঙ্ক্ষার বাংলাদেশের মধ্য দিয়ে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠার 4 বছর পর নেতৃত্ব নির্বাচনের আয়োজন আমার বাংলাদেশ পার্টির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যমণি ছিল জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। নতুন বাংলাদেশের সারথীদের কণ্ঠে শোনা গেল আওয়ামী লীগের বিচার ও দেশ গড়ার স্বপ্ন। এই হত্যাকাণ্ডের বিচারগুলো যেন খুব দ্রুত হয়। যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগের মতো তাদের পতন ঘটাবো আমরা ছাত্ররা। উন্মুক্ত মঞ্চে তাকে ফাঁসির কাস্টরিতে ঝুলিয়ে মারুন। সুশৃঙ্খল এই আয়োজনে অতিথি হয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। অতিথির বক্তব্যে রাজনৈতিক নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। উঠে আসে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রসঙ্গ। তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। দ্রব্যমূল্য কি সমস্ত ইউটিলিটি, গ্যাস, বিদ্যুৎ সহ, পানি সহ অন্যান্য কিছুর দাম সব কিছু এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যাতে মনে হচ্ছে আমরা পুরনো ধারাবাহিকতায় আছি। এই 24-এর গণ অভ্যুত্থানের যে শক্তির মধ্য দিয়ে আমাদের সামনে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং এই সুযোগের কোনো ব্যত্যয় যদি কোনো জনগোষ্ঠী আকারে আমাদের সামনে আসে, তারা ছাত্ররা এবং তরুণরা আবার রাজপথে মাঠে নামতে আবার প্রস্তুত তারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ঐক্যে কিছু মানুষ ফাটল ধরানোর চেষ্টা করলেও তা সফল হবে না। দ্রুত নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে বলেও মনে করেন তিনি। আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। দুদিনব্যাপী সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী 3 বছরের জন্য এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু, আর সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। খুব দ্রুতই একটি নির্বাচনী রোড ম্যাপ আসবে, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। একই সঙ্গে বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীতে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দাবি করেন, দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে। মুন্নাফ রশিদের প্রতিবেদন।
গেল 5 আগস্ট স্বৈরাচার পতনের পর গেল 6 মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি 26% বেড়েছে, যা $3 বিলিয়ন বেশি। একই সময় দেশ থেকে রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। যদিও পরিবর্তিত প্রেক্ষাপট আর রাজনৈতিক নানা হিসাব নিকাশে বৈদেশিক বিনিয়োগ নিয়ে রয়েছে চিন্তা। এ অবস্থায় সরকার বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে যখন তৎপর, তখন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীদের। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ আসবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এতে বিনিয়োগের সংকট কেটে যাবে। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় সম্প্রতি এয়ারপোর্টে প্রবাসীকে হয়রানির বিষয়ে দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। যে ঘটনাটার কথা সম্প্রতি ঘটেছে, এটা অবিলম্বে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আমি নিশ্চিত যে কালপ্রিট যে সে শাস্তি পাবে, কারণ এটা এ ব্যাপারে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে আমার কলিগ যারা আছেন কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে, প্রত্যেকে এ ব্যাপারে অত্যন্ত সচেতন, এবং তারা চান যে এই জিনিসটা যেন যথেষ্ট ইমপ্রুভ করা যায়। আমাদের কিন্তু ছোটখাটো একটা অপরাধ ঘটলে সেটা খুব বেশি করে উপস্থাপন করা হচ্ছে, অথচ একই কাজ যদি একজন ভারতীয় করেন সেটা কিন্তু অতটা উপস্থিত হচ্ছে না। যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই, স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে, এটা হচ্ছে আমাদের রাস্তা। একই অনুষ্ঠানে দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এতে দেশের আর্থিক খাতের সুশাসন ফিরেছে। আর সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকে দায়ী করেন তিনি। দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরের নাই। কেন? কারণ সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে, এবং দুবাই থেকে এটা বাংলাদেশে আসছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। ভালো লক্ষণ না এই জন্য যে কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। এখনো 4 মাস চলার মতো রিজার্ভ আছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ভালো লক্ষণ না, ভালো লক্ষণ না। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। প্রভাবশালী সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সার্কিট হাউসে এ কথা জানান তিনি। 495টা, আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4595টা। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম ইপিজেডে 2টি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। সকাল 10:30টার দিকে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি কারখানা ও গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় 1 ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মঙ্গলবার পর্যন্ত কারখানা দুটি ছুটি ঘোষণা করে শ্রমিকদের বের করে দেওয়া হয়। হোসাইন জিয়াদের প্রতিবেদন। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিধ্বস্ত ইপিজেড সড়ক, পড়ে আছে ইটপাটকেল। শনিবার সকাল 10টার পর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার হাজারো শ্রমিক। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে চলে হামলা ও ভাঙচুর। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন বেশ কয়েকজন। এ সময় আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় ইপিজেডের প্রধান ফটক, ভাঙচুর করা হয় সড়কে থাকা যানবাহনও।
শ্রমিকরা জানায় ঘটনার সূত্রপাত গত বুধবার। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে জেএমএস কারখানার শ্রমিকরা। সেদিন মেরিমো কারখানার শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকরা। আমরা সবাই কাজ করতে আসছি, ওরা কেন আমাদের কাজকে আক্রমণ করছে? ওরা আইসে আমাদের পিছন থেকে সামনে থেকে ইট মারছে, আমাদের বাকিগুলো আহত হয়ে গেছে। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপাইন ধরায় নি, আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর এবং আমাদের ফ্যাক্টরির পিছনে পেট্রোল বোমা আছে। তারা চেয়ারম্যান আইয়া আমাদের যত লোকে আহত করছে ওই লোকে আহত বিচার চাই, বিচার। এ সময় দুটি কারখানায় ভাঙচুর চালায় দুপক্ষের শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত হয় দেয়াল ও কাঁচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনী ঘটনাস্থলে আসে। পরে বুঝিয়ে শ্রমিকদের শান্ত করে নিজ নিজ কারখানার ভেতরে নেওয়া হয়। অতর্কিতভাবে হামলা শুরু হয়, তখন তারা এখানে পাথর ছুঁড়ে মারে এবং পাথর ছুঁড়ে মারার পর এক পর্যায়ে হয় কি তাদের যে বয়লার লাইনটা আছে সেখান থেকে কি একটা গ্যাস এখানে ছুড়ে দেওয়া হয় এবং গ্যাসের গন্ধ পাওয়ার সাথে সাথে আমরা এখানে যত অগ্নিনির্বাপক যন্ত্র আছে সেগুলো আমরা নিয়ে সেখানে আগুন প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। একটা ছেলে এসে এখানে আমাদের কিছু ওয়ার্কার ভিডিও করতেছিল, তখন এই ভিডিওটা অফ করার জন্য ওরা এসে আমাদের উপর আক্রমণ চালায় 4-5 জনে। সেনাবাহিনী ও নৌবাহিনী জানায় এ ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন তারা। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি এবং আমরা চেষ্টা করব যে যেন এই শ্রমিকরা নিজেরা সেফ ফিল করে, তো সেক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না। সামান্য ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে এই বিবাদটা একটু বড় আকারে ধারণ করে এবং এক পর্যায়ে দুই পক্ষে বিভিন্ন ইট পাটকেল ছোড়াছড়ি শুরু হয় এবং এর ফলে বেশ দুই গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। ঘটনার পর দুটি কারখানা মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আহতদের কেউ গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সিলেটে 150 শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁও এলাকায় সুবিধা বঞ্চিত রোগীদের জন্য 10 তলা ভবনের হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। 2018 সালে অস্থায়ী ভবনে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে 32টি মেশিনে দিনে 90 জন রোগী ডায়ালাইসিস সেবা নিচ্ছেন। ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 1600 টাকায় সেবা পাচ্ছেন 62% রোগী। 1500, 1000 ও 500 টাকায় সেবা নেওয়ার সুযোগ থাকলেও 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সামর্থ্য ভেদে সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতা থাকলেও সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি বিদেশি দাতারা। কিডনি ফাউন্ডেশন সিলেটের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নির্মিত অত্যাধুনিক হাসপাতালটি সমাজের উপেক্ষিত মানুষের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আশা করি কিডনি রোগীর সেবায় এই হাসপাতালটি নিয়োজিত থাকবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত রোগীর জন্য। আমরা এটা অ্যাকসেপ্ট করছি, এটা কিন্তু আমাদের হাসপাতাল না, এটা আপনাদের হাসপাতাল। আমাদের উপর ট্রাস্ট করে যে বিদেশে বড় বড় ডাক্তার আসতে চাচ্ছেন, প্রজন্ম সিনিয়র, এটা আমাদের কাছে মনে একটা অর্জন যে আমরা সরকারের সাথে কাজ করতে চাই, দেখাতে যে সরকার কিন্তু করতে পারে। গত বাজেটের পর 6 মাস না যেতে আবারও বাড়ানো হলো মুঠোফোনে কথা বল এবং ইন্টারনেট ব্যবহারের খরচ। এবার প্রথমবারের মতো ভ্যাট বসানো হয়েছে ব্রডব্যান্ড সেবার উপরও। এতে চরমভাবে গ্রাহক সংকটে পড়তে পারে এই খাত। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক না বাড়লে কেবল ভ্যাট বৃদ্ধির কারণে ক্ষতির মুখে পড়বে প্রযুক্তি খাতের এই শিল্প। নাজমুস সাকিবের প্রতিবেদন। তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার জন্য যখন মুঠোফোন আর ইন্টারনেটের দাম কমিয়ে গ্রাহক বাড়ানো জরুরি, তখন নানা করের ফাঁদে বাড়ছে অতি প্রয়োজনীয় সেবার দাম। এতে বিরূপ প্রভাব পড়েছে এ খাতে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তথ্য মতে গত বছরের জুনেও দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল 12,91,00,000 লাখ। সবশেষ নভেম্বরে এসে যা দাঁড়িয়েছে 11,90,00,000 অর্থাৎ 6 মাসে মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে প্রায় 1 কোটি। তার মধ্যে আবারও বাড়ল মুঠোফোনে কথা আর ইন্টারনেটের দাম। অপারেটররা যখন গ্রাহক ধরে রাখার চ্যালেঞ্জে, তখন মোবাইল সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করেছে এনবিআর। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে মোট
৪৫% কর আরোপিত হয়েছে। আরও ৩% বৃদ্ধিতে তা ৪২% উন্নীত হয়েছে। সব মিলিয়ে ১০০ টাকায় সরকার পাবে ৫৬ টাকা ৩০ পয়সা, জানিয়ে ক্ষুব্ধ গ্রাহক ও অপারেটররা। অপারেটররা বলছে, দিনকে দিন যখন গ্রাহক কমছে তখন এই সিদ্ধান্তে বিরূপ প্রভাব পড়বে সম্ভাবনাময় এ খাতে। বাজেটের এত আগেই এ সিদ্ধান্ত ব্যতিক্রম বলে মনে করেন তারা। এটা খুবই সারপ্রাইজিং আমাদের জন্য, বিশেষ করে মাত্র লাস্ট বাজেটেই একটা এক্সট্রা ইম্পোজ হয়েছে। আমরা তখনও বলেছিলাম যে গ্রাহক লেভেলে ট্যাক্স বাড়লে ওভারঅল সরকারের রেভিনিউ কমে যাবে। সো এখানে হয়তো আপনি সাপ্লিমেন্টারি ডিউটি হিসেবে আপনি হয়তো টাকা বেশি পাবেন, কিন্তু আপনার অন্যান্য রেভিনিউ আসলে কমে যাবে। জিডিপিতেও ইম্প্যাক্ট হয়, কারণ যদি মানুষ ইন্টারনেট ইউজ করে, বেশি কানেক্টিভিটি বেশি হয়, তাহলে কিন্তু অফকোর্স আপনার জিডিপি ইনক্রিজ করে, কারণ সে প্রোডাক্টিভিটি বাড়ে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শর্ট টার্মটাই সরকার বেশি দেখছে যে তাড়াতাড়ি ট্যাক্স কিভাবে নেওয়া যায়। লং টার্মে কিন্তু খারাপ হবে কি, মানুষ আরো ইন্টারনেট কম ইউজ করবে, কারণ মানুষ তো এখন খরচ কমায় দিবে। শুধুই কি মোবাইল অপারেটর, প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায়ও 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে 500 টাকার সংযোগে বাড়তি গুনতে হবে অন্তত 77 টাকা, আর 1000 টাকার সংযোগে বাড়তি দিতে হবে 155 টাকা। আর এসবের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে গ্রাহকের ঘাড়ে। এর মধ্যে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানিয়েছেন, সরকার সিদ্ধান্তে অটল থাকলে আগামী মাস থেকেই নতুন বিল গ্রহণ করতে বাধ্য হবেন তারা। আপনার 1000 টাকার প্যাকেজ যেটা আছে, 1000 টাকার প্যাকেজ সেটা হয়ে যাচ্ছে 1155 টাকা, তার মানে 155 টাকা সেখানে অ্যাড হচ্ছে। ব্রডব্যান্ড পেনিট্রেশন যেটা আছে, ব্রডব্যান্ড পেনিট্রেশন এখানে একটু বাধাগ্রস্ত হবে। এখানে একটু না, আমি বলবো যে ভালোভাবে বাধাগ্রস্ত হবে। যে আইটিসি কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দিয়ে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রাহক বৃদ্ধির দিকে নজর না দিয়ে শুধুমাত্র 1000 কোটি টাকা ট্যাক্স আদায় বিফলে যেতে পারে সরকারের জন্য। তাই বিষয়টি নিয়ে আবারও ভাবার জন্য অনুরোধ তার। ব্যাকএন্ডে আমি কিন্তু অনেক সুবিধা জনগণের এই সেবার মাধ্যমে আদায় করতে পারি। তাহলে দেখতে হবে জনগণের কাছে শুধু ট্যাক্সই আদায় করছি না, জনগণকে এই সেবা দেওয়ার মাধ্যমে জনগণের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব আমি আদায় করছি। এই মুহূর্তে আরও 10% কর কমিয়ে দিয়ে নামমাত্র মূল্যে একটি ডিভাইস প্রদান করে প্রত্যেককে ইন্টারনেটে কানেক্টিভিটির মধ্যে সরকারকে আনা। মোবাইল ফোন যারা ব্যবহার করেন সেই সব গ্রাহকদের উপর 5% সম্পূরক শুল্ক বাড়িয়ে 2024-25 অর্থ বছরে সেটা 20% করা হয়েছিল, এবং সব মিলিয়ে সেটা 39% পর্যন্ত গ্রাহকদের টানতে হতো। এবং এটা নিয়ে যেমন নানা ধরনের সমালোচনা ছিল, প্রায় 5 থেকে 6 মাস না যেতে আবারও যদি 3% বাড়ানো হয়েছে, এতে অনেকটাই ভোগান্তি বাড়বে গ্রাহকদের মুঠোফোন ব্যবহারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি গ্রাহক বাড়িয়ে সম্পূরক শুল্ক সহ অন্যান্য যে শুল্ক রয়েছে সেটা কমানো যায়, তাহলে এতে আরও স্বাচ্ছন্দ্য বাড়বে। নাজমুস তাকিব, এখন, ঢাকা। নতুন করে শতাধিক পণ্যের শুল্ক ও ভ্যাট বাড়ানোয় চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। এতে সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে। ভ্যাট বাড়ানোর সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। নতুন করে শতাধিক নিত্যপণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্কও বাড়িয়েছে সরকার। খাদ্যপণ্য থেকে শুরু করে সেবা নিতে বাড়তি খরচ গুনতে হবে ভোক্তা ও গ্রাহকদের। উচ্চ মূল্যস্ফীতির নতুন এই চাপে চিঁড়েচ্যাপ্টা হওয়ার দশা সাধারণ মানুষের। নতুন করে শুল্ক ও কর বৃদ্ধিতে প্রতিবাদ সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের নেওয়া সিদ্ধান্ত বিবেচনার কথা জানান তারা। ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধে প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। সাধারণ মানুষের জীবন ধারণে যেন কষ্ট না বাড়ে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। আমরা দেখেছি এই দেশের নাগরিক কিভাবে ট্রাকের পিছনে 5 টাকা 10 টাকা কমে চাল, ডাল, তেল, চিনি কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। এই ধরনের প্রান্তিক মানুষদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার, তাও ট্রাক সেল বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিবি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে।
এদিকে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারি সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। কার্ড বাতিল করা, টিসিবি ট্রাক সার্ভিস বন্ধ করা, এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন। না হলে যদি মনে করেন আপনাদের ইচ্ছা মতো IMF এর কথা মতো ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবেন, তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার আপামর দরিদ্র সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে। হয় ডিসেম্বরে, না হলে জুনের মধ্যে দেশে নির্বাচন হবে। এই কথা যেন ডক্টর ইউনূস ঠিক থাকে। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের সমালোচনা করে বিএনপি। দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে। এমন বাস্তবতায় সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরাবে বলেও মন্তব্য করেন নেতারা। ডক্টর ইউনূস সাহেবের সরকার মানুষের যে আস্থা, সেই আস্থা তো এতে চির ধরবে। যে আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে, এটা তো একটা সরকার যাদের প্রতি, যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা তো ভাবতে হবে। টিসিবি ট্রাক সেল চালু, ৪৩ লাখ পরিবারের বাতিলকৃত কার্ড পুনরায় চালুসহ জীবনযাত্রার ব্যয় সাধারণের নাগালে রাখার দাবি উঠে আসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কোনো ব্যবসায়ী সংগঠনের সাথে আলোচনা ছাড়া শুল্ক কর বাড়ানোর সমালোচনা করেছে ঢাকা চেম্বার। সংগঠনটির নেতারা বলছেন, হুট করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন, একই সাথে অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে পড়বে। সকালে DCCI অডিটোরিয়ামে দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং 2025 সালে সংগঠনটির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। নতুন বছরে সুদের হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা বিনিময় হার কমানোর লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে ঢাকা চেম্বার। এ সময় চেম্বার সভাপতি বলেন, ব্যাংক ঋণের সুদ হার বাড়ানো হলেও মূল্যস্ফীতি কমছে না। ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সুদ হার কমানোর তাগিদ দেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত গুটি কয়েক ব্যবসায়ীর জন্য সবাইকে বিচার না করার অনুরোধ জানান তিনি। আমরা কিন্তু এটা মনে করি একটা অ্যাব্রাপ্ট একটা ডিসিশন হয়েছে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে। আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বেরিয়ে গেছে, আপনাদের মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফোর্ট চলছে, এর উপরে আমাদের ডলার ডিভ্যালু হয়েছে। সব কিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার 11তম দিনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাসফিহা উখরোজ। উখরোজ, সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং 10 দিন তো পার হয়ে গেল, মেলায় বেচাকেনা জমে উঠেছে কতটা? মুক্তি, বিগত বছরগুলোতে আমরা বাণিজ্য মেলার যে রূপ দেখতে পেতাম, যে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, সেই রূপ কিন্তু এবারের 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ধীরে ধীরে পেতে শুরু করেছে। কারণ মেলার 11তম দিনে আমরা আজকে দেখতে পেয়েছি যে সকাল থেকে ক্রেতা এবং দর্শনার্থীরা মেলায় আসছেন এবং মেলার যে প্রাঙ্গণ সেটি ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে এবং এতে আসলে বিক্রেতারা বেশ খুশি হয়েছেন এবং তারা বলছেন যে তারা যে পরিমাণ আশা করেছিল বেচা বিক্রি হবে, সেটি আসলে তারা হয়তো পূরণ করতে পারবে এবং তারা আরও আশা করেছিল যে মেলা যতদিন গড়াবে ততদিন হয়তো তাদের ক্রেতার সংখ্যা আসলে বাড়বে এবং সেই অনুযায়ী আসলে ক্রেতার সংখ্যা আসলে বাড়ছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আসলে বলছেন যে মেলায় আসতে পেরে তারা উচ্ছ্বসিত। এছাড়া ক্রেতাদের মধ্যে আমরা আসলে অভিযোগ পেয়েছি যে এখনও কিন্তু যে এই মেলায় যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনও বেশ বেশি এবং
এর ফলে আসলে তারা বেশিরভাগই দেখা গেছে মেলায় আসছেন কিন্তু হয়তো কিছু কিনছেন না বা মেলা শুধু ঘুরে দেখতে আসছেন। এই ধরনের ক্রেতা দর্শনার্থীর সংখ্যা আসলে আমরা বেশি দেখতে পেয়েছি। এছাড়া ক্রেতাদের মধ্যে আসলে যে ধরনের জিনিসপত্র কেনার ঝোঁক বেশি, তার মধ্যে আসলে রয়েছে বিভিন্ন ক্রোকারিজের আইটেম এবং ঘর সাজানোর বিভিন্ন আইটেম। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে ফার্নিচার কিংবা ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিনতে কিন্তু ক্রেতারা বেশ আগ্রহী, কেননা বাণিজ্য মেলার মতো যে মেলাগুলো রয়েছে সেখানে আসলে এই সকল ইলেকট্রনিক্স পণ্য কিংবা ফার্নিচার পণ্যগুলোতে বিশেষ ছাড় আসলে বিক্রেতারা পেয়ে থাকেন। তার ফলে আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি যে এই ধরনের পণ্য কেনার ঝোঁক খানিকটা বেশি। এছাড়া আমরা আরও যদি বলতে চাই যে ক্রেতারা আসলে অভিযোগ দিয়েছেন যে এই বছর কিন্তু মেলায় আসলে তারা খুব বেশি একটা পণ্য সামগ্রীর যে অভিনবতা থাকে সেটি আসলে তারা দেখতে পাননি। যে অন্যান্য যে বাহিরের অঞ্চলে যে সকল পণ্য পাওয়া যায় তারা আসলে বলছেন যে মেলায় আসলে তারা সেই ধরনের পণ্যই বেশি দেখতে পাচ্ছে। এছাড়া ভিড় নিয়ে যদি আমি বলতে চাই তাহলে বলতে হয় যে মেলার 11তম দিনে আসলে এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ধীরে ধীরে জমে উঠতে শুরু করছে এবং তার সেই চিরচেনা যে ক্রেতা দর্শনার্থী মুখর রূপ তা আসলে পেতে শুরু করেছে মুক্তি। উত্তরাঞ্চলের নতুন রেল রুট প্রকল্প ঝুলে আছে অর্ধযুগ ধরে। যমুনা রেল সেতুর কাজ শেষ হলেও শুরুই হয়নি রংপুরের কাউনিয়া থেকে পার্বতীপুর আর বগুড়া থেকে সিরাজগঞ্জ রেল রুটের কাজ। ঋণ চুক্তি অনুযায়ী ভারত অর্থ ছাড় না করায় এসব প্রকল্পে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কয়েক দফা সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও দৃশ্যমান হয়নি কোনো কাজ। এমন অবস্থায় অর্থায়নের বিকল্প উৎস খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান ও মহসিন আলী। দৃশ্যমান যমুনা রেল সেতু, চলছে শেষ সময়ের ঘষামাজা। বিশ্বমানের প্রযুক্তি, আধুনিক প্রকৌশল ব্যবহার আর প্রায় 16,000 কোটি টাকা নির্মাণ ব্যয়। সব মিলিয়ে দেশের অন্যতম বড় এই স্থাপনা ঘিরে চওড়া হয়েছিল দেশের উত্তর জনপদের মানুষের স্বপ্ন। পুরোদমে চালু হলে সেতুটি ব্যবহার করে উত্তরাঞ্চল থেকে প্রতিদিন চলাচল করতে পারবে 38টি ট্রেন। 2016 সালের ডিসেম্বরে একনেক অনুমোদন আর 2020-এর নভেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই রেল সেতুর। প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছিল নির্মাণ শেষে উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগে দূরত্ব কমবে, বাঁচবে সময়, সাশ্রয় হবে যাত্রীদের অর্থ। পরিকল্পনায় ছিল সেতুটির সুবিধা পেতে উত্তরাঞ্চল থেকে বগুড়া হয়ে সিরাজগঞ্জ রুট দিয়ে ঢাকায় ঢুকবে ট্রেনগুলো। দূরত্ব কমবে 100 কিলোমিটারের উপরে। শুধু তাই নয়, এ রুটে বিভাগীয় শহর রংপুরকেও যুক্ত করার পরিকল্পনার কথাও বলা হয়েছিল। তবে জাপানের প্রতিষ্ঠান জাইকার সহায়তায় যমুনা রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ শেষ হলেও মুখ থুবড়ে পড়েছে উত্তরের রেলপথ তৈরির কাজ। কাজের দৃশ্যমান অগ্রগতি 0% প্রায়। কিন্তু কেন? প্রকল্প সূত্র বলছে, যে দুটি রেল রুটের কাজ ঝুলে আছে সেখানে অর্থায়নের জন্য ভারতের সঙ্গে চুক্তি ছিল, যার একটি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প। এছাড়া যমুনা রেল সেতু প্রকল্পের সঙ্গে প্রাসঙ্গিক রেল রুট পার্বতীপুর থেকে কাউনিয়া 57 কিলোমিটার রেলপথ মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্প। 2018 সালের জানুয়ারিতে 6 বছর মেয়াদী এ প্রকল্প অনুমোদন হলেও নেই কোনো অগ্রগতি। ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে 1683 কোটি টাকার প্রকল্পে লাইন অফ ক্রেডিটের আওতায় ভারতের দেবার কথা ছিল 1376 কোটি টাকা। কিন্তু কেবল চুক্তি করে অর্থ ছাড় না দেয়ায় 2022 সালের 25 আগস্ট কেবল ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়ে দায় সেরেছে গেল আওয়ামী সরকার। বাস্তবতা হলো প্রকল্পের মেয়াদ ফুরিয়ে গেলেও এখনো শুরু হয়নি নির্মাণ কাজ। আর বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজ 2018 সাল থেকে ঝুলে আছে কেবল জমি অধিগ্রহণ প্রক্রিয়ায়। ইন্ডিয়ান ফাইন্যান্সের প্রজেক্ট তো এটা একটু স্লো গোয়িং হবে আর ডিটেল ডিজাইন ফেজে আছে আর কি। ডিটেল ডিজাইন পেলে, ডিটেল ডিজাইন এন্ড এস্টিমেট পেলে তারপরে মূল টেন্ডারে যাবে, তারপর ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপয়েন্টমেন্ট হলে সেই অনুযায়ী তারা কাজ করবে। লাইন অফ ক্রেডিট বা এলওসি ঋণের শর্তে বলা হয়েছে এসব প্রকল্পের 75% অর্থায়নী হবে ভারত থেকে আর 25% দেবে বাংলাদেশ সরকার। তবে এখানেও প্রকল্পের 75% পণ্য সেবায় ভারত থেকে আমদানি করতে হবে মর্মে শর্ত জুড়ে দেয় ভারত সরকার। আওয়ামী লীগ সরকার সব শর্ত মেনে নেওয়ার পরও বাংলাদেশ রেলওয়ের এসব প্রকল্পে ভারতীয় অর্থায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেশের রাজনৈতিক আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ কিংবা আমার উন্নয়নের আদর্শকে আমি জলাঞ্জলি দিতে পারি, এই ধরনের কোনো যদি প্রকল্প নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা একদিকে রাষ্ট্রের ক্ষতি হয় আর একদিকে রাজনৈতিক অসন্তুষ্টি তৈরি হয়। সরাসরি যেতে পারি না, আমাদেরকে রংপুর থেকে আবার একটা ছোট ট্রেন করে পার্বতীপুর অথবা সৈয়দপুর এই সমস্ত জায়গায় গিয়ে আমাদের ওই জায়গাগুলোতে যেতে হচ্ছে।
তো এইটা তো একটা বিশাল ব্যারিয়ার। রংপুর যদি আমরা একটা বিভাগীয় শহর হিসাবে কল্পনা করি, তাহলে সেখানে যোগাযোগের ক্ষেত্রে সেই ধরনের ফ্যাসিলিটি তাকে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকল্পের কাজে ভারতের হাত পা গুটিয়ে নেবার মানসিকতা প্রতিবেশী সুলভ নয়। এছাড়া রেলওয়ে সূত্র বলছে, প্রকল্পে কেনাকাটা, সমীক্ষা, অর্থব্যয় মূল্যায়নে ভারত নতুন করে কিছু শর্ত আরোপের কথা জানিয়েছে। তাহলে বাংলাদেশের জন্য কি হতে পারে বিকল্প সমাধান, জানতে চেয়েছিলাম সাবেক এই রাষ্ট্রদূতের কাছে। যে কোনো কারণেই হতে পারে তাদের সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমরা এই চুক্তিটা থেকে বেরিয়ে এসে আমরা মিউচুয়ালি এগ্রি করলাম যে ঠিক আছে এই চুক্তিটা আর কার্যকর থাকলো না, তখন আমরা তৃতীয় কোনো পক্ষ, জাপান হতে পারে, এডিবি হতে পারে, অন্য যে কেউই এই ধরনের সহায়তা করতে আগ্রহী, তাদের সাথে কথা বলে আমরা এই প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতকে কয়েক দফা চিঠি দিয়েও এসব ঝুলে থাকা প্রকল্পের ব্যাপারে তাদের তরফ থেকে নাকি কোনো সদুত্তরই মেলেনি। তাই রেল কর্তৃপক্ষ ভাবছে সব প্রকল্প বাস্তবায়নে বিকল্প কোনো দেশ কিংবা উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তা নেওয়ার বিষয়টি। তবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের রেলরুচি চুক্তির শর্ত অনুযায়ী সেক্ষেত্রে অনুমতি নিতে হবে ভারতেরই। এসব সমস্যা অন্তর্বর্তী সরকার সহসায় সমাধান করবে নাকি নির্বাচনের পরে নির্বাচিত সরকারের জন্য ফেলে রাখবে, সেটি এখন দেখার বিষয়। দিনাজপুরের পার্বতীপুর থেকে মোকাররম হোসাইন, এখন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 11 জনে। প্যালিসেডস, ইটন সহ এখনও 5 এলাকায় জ্বলছে আগুন। পুড়ে ছাই হয়েছে প্রায় 40,000 একর এলাকা ও 10,000-এর বেশি স্থাপনা। আগুনে বিধ্বস্ত এলাকাগুলোতে ফের জারি রয়েছে নৈশ কারফিউ। লুটপাট ঠেকাতে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর 2 শতাধিক সদস্য। লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্রের সমতুল্য আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, যে কোনো মুহূর্তে আবারও তীব্র বাতাস শুরু হতে পারে। দাবানল পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় তাই এখনও জারি রয়েছে লাল পতাকা সতর্কতা। এদিকে আগুন নেভাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা না হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়া গভর্নর। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে। এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল, দ্রুত নির্বাচন হলে দূর হবে সংকট। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত, সিলেটে সিইসি। শতাধিক পণ্যে শুল্ক ভ্যাট বাড়ানোয় রাজনৈতিক দল ও নাগরিক কমিটির উদ্বেগ। সাধারণ মানুষের ওপর চাপ বাড়ার শঙ্কা, পুনর্বিবেচনার আহ্বান। এবং চট্টগ্রাম ইপিজেডে পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত 30। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, 2টি কারখানা বন্ধ ঘোষণা। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/ekhon tv-তে।